হ্যাঁ। তাহলে আমরা শুরু করছি আজকে তোদের ফোর্থ ইয়ারের আর কি 7th সেমিস্টারের যে ক্লাসিক্যাল মেকানিক্সের পার্ট। তো তোরা নিশ্চয়ই জানিস যে সিলেবাস তোরা নিশ্চয়ই দেখেছিস। তো বলার যে যারা বাকি যারা শুনবি আর কি, যদি কেউ রেকর্ডেড থেকে দেখিস আর কি, তাদের জন্য বলা যে এইটা তো যেহেতু এনইপি ফলো করে সিলেবাসটা বানানো হয়েছে, তো সেই কারণে এই সিলেবাসটা যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আইজার নাইজার আইআইটি এনআইটি এগুলো এগুলো সিলেবাসের সঙ্গে মোটামুটি ম্যাচ করবে আর কি ক্লাসিক্যাল মেকানিক্সে। তো এবার যদি ওখানকার কোনো স্টুডেন্ট যদি ইন্টারেস্টেড হয় কোনো টপিক দেখার জন্য, তাহলে এটা দেখতে পারে, বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আশা করি এগুলো এটা কাজে দেবে। তো এই হচ্ছে তোদের সিলেবাস। এটা ধর আমি আজকে যেটা শুরু করবো, প্রথম পার্ট যেটা রয়েছে লাগরাঞ্জিয়ান ফর্মুলেশন। তো এই পার্টটা আমি পড়াবো। এরপরে যে পার্টগুলো আছে স্মল অসিলেশন পড়াবেন হচ্ছে পবিত্র স্যার। ক্লাসিক্যাল ট্রান্সফরমেশন ওটা পবিত্র স্যার পড়াবেন। রিজিড বডিটা আমি বলবো, ফ্লুইড ডাইনামিক্সটা সৈকত স্যার পড়াবেন। ক্লাসিক্যাল ফিল্ড পবিত্র স্যার। তারপরে তোর নন লিনিয়ার ডাইনামিক্স যেটা ওটা আমি বলবো, আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ওটা অনুভব স্যার পড়াবে। তো এই হচ্ছে মোটামুটি তোর সিলেবাস ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য। তো আজকে আমরা লাগরাঞ্জিয়ানটা দিয়ে শুরু করবো, লাগরাঞ্জিয়ান ফর্মুলেশন দিয়ে শুরু করবো। এবার যেটা আমি জানতে চাইবো যে লাগরাঞ্জিয়ান তো তোরা বিএসসি তে পড়েছিস মনে হয়, সেকেন্ড ইয়ারে কি ফোর্থ সেমিস্টারে কোথাও সম্ভবত ছিল, তাই তো নাকি? হ্যাঁ, ফোর্থ সেমিস্টারে ছিল। হ্যাঁ, তো ফোর্থ সেমিস্টারে যখন পড়েছিস তখন আশা করি মনে আছে মোটামুটি, মানে লাগরাঞ্জিয়ান কি করে লিখতে হয়, লাগরাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন করে লিখতে হয়, জেনারেলাইজড কোঅর্ডিনেট করে বার করতে হয়, এগুলো মনে আছে নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ। তো এবার দেখ এখানে যেগুলো করানো হয়েছে, মানে যারা মিশন ফিজিক্সে পড়েছিস আর কি, তো দেখ এখানে মোটামুটি তোদের এই দুটো পার্ট কিন্তু ওই ফোর্থ সেমিস্টারে যখন পড়ানো হয়েছিল সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল, এই ডাবল পেন্ডুলাম এবং পেন্ডুলাম উইথ মুভিং সাপোর্ট। তো বাকি যেগুলো রয়েছে সেইগুলো আমাকে জাস্ট বলতে হবে। তো যারা পড়িসনি তারা তারা আমি জানি না তারা জানিস কি না এগুলো, তো যদি নাও জেনে থাকিস তাহলে অসুবিধা নেই, কেননা যেমন সিলেবাস আছে সেই অনুযায়ী পড়ানো হবে। তো আজকে আমার প্ল্যান হচ্ছে যে আমি মোটামুটি ওই 3 নম্বর পার্টটা অবধি পড়াবো আর কি, যে ডবল পেন্ডুলাম উইথ মুভিং সাপোর্ট, পার্টিকেলস কানেক্টেড বাই ম্যাসিভ চেন মুভিং আন্ডার গ্র্যাভিটি, এই 3টে পার্ট আমি পড়াবো। তো এবার আরেকটা জিনিস সেটা বলার ভুলে গেছিলাম, যে সেটা হচ্ছে যে রেফারেন্স বুক। তো রেফারেন্স বুক তোরা তো যারা পড়েছিস আর কি ক্লাস ফোর্থ সেমিস্টারে, তো ফোর্থ সেমিস্টারে তোরা রেফারেন্স বুক হিসেবে কি কি পড়েছিলিস ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য? জেসি উপাধ্যায়ের বইটা পড়েছিলাম। শুধু জেসি উপাধ্যায় পড়েছিলিস? আচ্ছা, তো জেসি উপাধ্যায় তো চলবে, এটাতেও চলবে ওই একই জিনিসপত্র, মানে ওখানে যে লাগরাঞ্জিয়ানের যে চ্যাপ্টারটা আছে ওটাতে এই জিনিসপত্রগুলো সবই আছে আর কি। তো জেসি উপাধ্যায় অবশ্যই ভালো বই। এছাড়া যে ধরো এবি গুপ্তর বই যদি পড়ে থাকিস, এবি গুপ্তর বইটাও চলবে, এবি গুপ্তর বইও অনেক এক্সাম্পল আছে এই সংক্রান্ত। আর এছাড়া যেগুলো রয়েছে যেমন হচ্ছে তোর ল্যান্ডাউ লিপসিজের যে ক্লাসিক্যাল মেকানিক্সের বইটা, তো ল্যান্ডাউ লিপসিজের মেকানিক্স, মানে ল্যান্ডাউ লিপসিজের শুধু মানে বইটার নাম হচ্ছে মেকানিক্স। তো ওই বইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বই, হয়তো নিচে বুক লিস্ট হয়তো দেওয়া আছে এখানে নিজে। হ্যাঁ, তো এই ল্যান্ডাউ এবং লিপসিজের যে মেকানিক্স ভলিউম 1 যেটা, ওইটা কিন্তু দেখিস, ওই বইটা খুব ভালো বই। ওখানে কিন্তু তোদের প্রথম দিকে যে কটা এক্সাম্পল বলা আছে, যেমন ধর ডাবল পেন্ডুলাম বা পেন্ডুলাম উইথ মুভিং সাপোর্ট, তো ওই এক্সাম্পলে যে মানে যত রকম কেস হয় ওগুলো কিন্তু ল্যান্ডাউ লিপসিজে বলে দেওয়া আছে। আর এছাড়া তো গোল্ডস্টাইনের বইটা আমি হয়তো ফোর্থ সেমিস্টারে বলেছিলাম, এখনো আমি বলবো গোল্ডস্টাইনের বইটা পড়ার জন্য। গোল্ডস্টাইনের বইটাও খুব ভালো বই। তাছাড়া ডেভিড মরিনের যে বইটা রয়েছে, ইন্ট্রোডাকশন টু ক্লাসিক্যাল মেকানিক্স প্রবলেম অ্যান্ড সলিউশন, ওটাও খুব ভালো বই। আর তাছাড়া আর বাকি যে পার্টগুলো, যেমন ধর তোরা ডেভিড টং এর যে লেকচার নোট সেটাও দেখতে পারিস। ডেভিড টং এর ইউনিভার্সিটি অফ কেমব্রিজের লেকচার নোট যেগুলো রয়েছে সেখানেও কিন্তু ওই লাগরাঞ্জিয়ান করে লিখতে হয় ওই সংক্রান্ত কিন্তু ভালোভাবে অনেক এক্সাম্পল দিয়ে করা আছে। তো এই হচ্ছে আমাদের বইয়ের ব্যাপারটা গেল, রেফারেন্স বইয়ের ব্যাপার। আর এছাড়া তোর যে এখানেও কিছু বই লেখা আছে যে ওগুলো মানে এক্সট্রা যদি কেউ পড়তে চাস তাহলে তাদের জন্য লাগবে। হয়তো এই যে বইগুলো বললাম সেগুলোতেই মোটামুটি কাজ চলে যাবে। এবার তোদের সিলেবাসটা মানে আমার দেখে যেটা মনে হয়েছে যে যেহেতু এইগুলোই মেনশন করা আছে, প্রত্যেকটা কি কি মানে
অ্যাপ্লিকেশন ফর ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন ফর সাম কেসেস অ্যাজ এ এক্সাম্পল অফ, এইগুলো এক্সাম্পল দিয়ে বলা আছে যে এইগুলোর জন্য আমাকে ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশনের অ্যাপ্লিকেশন পড়তে হবে। তো আমার মনে হয় তো আমি মোটামুটি পড়ানোর সময় এগুলো নিয়েই বলবো, এগুলোই পড়িয়ে দেবো। আর যেটা অ্যাসাইনমেন্ট যখন দেবো তখন হয়তো অন্য কিছু আলাদা প্রবলেম, তাহলে মোটামুটি সিলেবাস আর রেফারেন্স বুক এগুলো সব ক্লিয়ার হয়েছে, তাই তো? হ্যাঁ। বেশ, তাহলে আজকের পার্টটা আমরা শুরু করছি। ধর প্রথমে আমরা যদি ল্যাগ্রাঞ্জিয়ানের থেকে ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন থেকে শুরু করি, তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে তো রিক্যাপিচুলেশন। যেটা তো রিক্যাপিচুলেশন বলতে ল্যাগ্রাঞ্জিয়ান কেমন করে লিখতে হয় সেটাই একবার আমি ল্যাগ্রাঞ্জিয়ান বা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন ওটা জাস্ট আমি দু এক কথায় বলে দেবো, বা ল্যাগ্রাঞ্জিয়ানে কেন আমরা এলাম আমাদের কাছে। তো ওটা আমি মানে যখন ফোর্থ সেমিস্টারে পড়েছিলাম তখনও বলেছিলাম, আবার বলছি যে কেন ল্যাগ্রাঞ্জিয়ানে এলাম। আমার কাছে ক্লাসিক্যাল নিউটনের ইকুয়েশন অফ মোশন ছিল, নিউটনস ল অফ মোশন। তো সেক্ষেত্রে ওটা ছেড়ে আমি কেন হঠাৎ করে ল্যাগ্রাঞ্জিয়ানকে আবার ডিফাইন করলাম। তো এটার উত্তরটা যেটা বলেছিলাম সেটা কি তোদের মনে আছে, যা মানে মিশন ফিজিক্সে যারা পড়েছিলিস, কেন ল্যাগ্রাঞ্জিয়ানে আমরা এলাম? যখন কোনো সিস্টেমে মানে কোনো কনস্ট্রেন্টস চলে আসে তখন সেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দিয়ে সলভ করতে প্রবলেম হয়, তো ল্যাগ্রাঞ্জিয়ানে সেখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট ইউজ করা হয়। হ্যাঁ, কিন্তু আমার কাছে নিউটনের ইকুয়েশন অফ মোশনও ছিল, সেটা দিয়ে আমি ওটা সলভ করতে পারতাম। আমি তো নিউটন ইকুয়েশন অফ মোশন আমি ধর কোঅর্ডিনেট চেঞ্জ করে আমি অন্য কোঅর্ডিনেটে সলভ করতে পারি, যেখানে তোর মানে জেনারেলাইজ কোঅর্ডিনেটে নিয়ে গিয়ে আমি নিউটন ইকুয়েশন অফ মোশন সলভ করতে পারি। তো সেটার ক্ষেত্রে কি অসুবিধা ছিল? মানে ওটা ওই ভেক্টর কোয়ান্টিটি আর মানে ফোর্সের উপরই মেন ফোকাসটা থাকে ওখানে, আর এখানে যে এনার্জি নিয়ে কাজ করা হয় মানে শুধু কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দিয়ে। ঠিক, ফোর্সটাই হচ্ছে মেন, মানে ফোর্সটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো শোনা যাচ্ছে না। পোটেনশিয়াল এনার্জি এগুলো সবকটাই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো তার ফলে আমাদের এই প্রবলেমটা আর আমাদের ফেস করতে হচ্ছে না যে ভেক্টর ইকুয়েশন অফ মোশন। ভেক্টর মানে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য ইকুয়েশন অফ মোশন লিখতে হতো, তো সেই প্রবলেমটা আমাদের আর ফেস করতে হচ্ছে না, তাই তো? হ্যাঁ। তো এবার যেটা বলার যে ধর আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে যেটা রয়েছে, আমাদের কি রয়েছে না, এনখানা আমার যদি এনখানা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, মানে এনখানা যদি জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকে তাহলে তার করেসপন্ডিং এনখানা ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে। যদি এটা আমি হ্যামিল্টনিয়ান বলি, তো হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে যদি আমার এনখানা জেনারেলাইজড কোঅর্ডিনেট হয় তাহলে তার করেসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন কটা হবে? প্রশ্নটা বোঝা গেল কি বললাম? তার মানে জেনারেলাইজড কোঅর্ডিনেট এন খানা। হ্যাঁ, জেনারেলাইজড কোঅর্ডিনেট এনখানা। তো লাগরাঞ্জিয়ান ফর্মালিজমে আমার যে ইকুয়েশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ইকুয়েশন অফ মোশন যেটা, সেটা এনখানা জেনারেলাইজড কোঅর্ডিনেটের জন্য এনখানা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। কিন্তু আমি যদি ওটা হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে দেখি, এটা তোদের আমি পড়িয়েছিলাম আর কি ফোর্থ সেমিস্টারে। তো হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে আমার এনখানা যদি জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকে তাহলে তার জন্য কতগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে? হ্যামিল্টনিয়ানটা কিসের ফাংশন এটা মনে কর তাহলে। হ্যাঁ, কত? 2n। 2n। কেন 2n হবে? তার কারণ হচ্ছে যে হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে আমার লাগরেঞ্জিয়ানের ক্ষেত্রে এটা হয়, আমার একটাই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, কিন্তু হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট এবং তার করেসপন্ডিং কনজুগেট জেনারেলাইজড মোমেন্টাম ডিফাইন করি। তো সেইখানে দুটো আমার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, হ্যামিল্টনস ইকুয়েশন, যেগুলো হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন যেটা বলা হয়, একটা এক্স ডট আর পি ডট।
এক্স ডট সমান হচ্ছে ডেল এইচ ডেল পি আর পি ডট সরি এক্স ডট সমান হচ্ছে মাইনাস ডেল এইচ ডেল পি আর পি ডট সমান হচ্ছে ডেল এইচ ডেল পি। তো এই কারণে আমাদের কি হয় না তোর তাই ওখানে 2n খানা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে আমার কি হয় না মাত্র n খানায় সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তো এবার আরেকটা জিনিস হচ্ছে যে ধরো আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট, যেটা জেনারেলাইজড কোঅর্ডিনেটকে আমরা কিউ দিয়ে ডিফাইন করে থাকি, এবং বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে যেটা আমার সুইটেবল জেনারেলাইজড কোঅর্ডিনেট সেরকম আমার সুইটেবল জেনারেলাইজড কোঅর্ডিনেট আমরা নিয়ে থাকি। যেমন ধর যদি আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কাজ করি, যেখানে ধর আমার যেখানে আমার আরটা হচ্ছে ফিক্সড, মানে যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট রেডিয়াল ভেক্টর যেটা সেটা যদি ফিক্সড হয় তখন সেক্ষেত্রে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট হয়ে যাবে থিটা আর ফাই। সিমিলারলি আমরা যদি ধর কোনো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করি, যেমন ধর একটা তোর সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে, সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট হয় হচ্ছে এক্স। তো এবার যেটা যে ল্যাগ্রাঞ্জিয়ানের যে ডেফিনেশন সেটা আমরা এখানে লিখেছি, যদি আমাদের টিটা কাইনেটিক এনার্জি হয় আর ভি যদি পোটেনশিয়াল এনার্জি হয়, তাহলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ানকে কিভাবে ডিফাইন করতে পারি না, এল ইকুয়াল টু টি মাইনাস ভি। এগুলো তো সব জানিস, আলাদা করে কিছু বলার নেই। তো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন যেটা লেখা যায়, যেটা হচ্ছে কিভাবে লেখা যায় না, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন। এখানে ল্যাগ্রাঞ্জিয়ানটা কার ফাংশন? ল্যাগ্রাঞ্জিয়ানটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ভেলোসিটি আর টাইমের ফাংশন। কিউকে কিউকে ডট আর টি, ফাংশন নয় ফাংশনাল। কেননা আমরা যখন ক্যালকুলাস অফ ভেরিয়েশনে পড়েছিলাম যে ফাংশনাল হচ্ছে ফাংশন অফ ফাংশনস। তো এখানে কিউকে ডটটা হচ্ছে তোর কিউকে এর ফাংশন বা টি এর ফাংশন, কিউকে আর টি এর ফাংশন। তাহলে ফাংশনের ফাংশন সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে একটা ফাংশনাল, মানে ল্যাগ্রাঞ্জিয়ানটা হচ্ছে কিউকে কিউকে ডট আর টি এর ফাংশন। তো তো তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান যে ইকুয়েশন অফ মোশন সেটা তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এগুলো আশা করি কিছু বলার নেই, তোরা সব জানিস এগুলো সবই। তো এখানে এটা লেখার ক্ষেত্রে এটা কি অ্যাজিউম করা হয় না, যেটা অ্যাজিউম করা হয় যে ভি ইজ নট আ ফাংশন অফ দ্য জেনারেলাইজড ভেলোসিটি আর ডেল ভি ডেল কিউ ডট ইকুয়াল টু 0। তাহলে যদি ভিটা জেনারেলাইজড ভেলোসিটির ফাংশন না হয় তাহলে ডেল ভি ডেল কিউ কে ডট ইকুয়াল টু 0 হবে। তো এখানে আমি যেটা লিখতে পারি যে ডিডিটি অফ ডেল টি ডেল কিউ কে ডট মাইনাস ডেল ভি ডেল কিউ কে ডট, কারণ ডেল ভি ডেল কিউ কে ডট হচ্ছে 0। তো ডেল টি ডেল কিউ কে ডট মাইনাস ডেল ভি ডেল কিউ কে ডট, তো আমি ডেল ডেল কিউ কে ডট টি মাইনাস পি লিখতে পারি। তাহলে টি মাইনাস পি হচ্ছে আমার এল, তাহলে আমি কি লিখতে পারি না ডিডিটি অফ ডেল এল ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল ডেল কিউ কে ইকুয়াল টু 0। তো এগুলো কিন্তু এই যে ইকুয়েশন অফ মোশন যেটা, এটা কিন্তু শুধুমাত্র কনজারভেটিভ সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে কি হয়, এটা আমি তোদের বলেছিলাম যে নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ওখানে কিন্তু আর আমরা এই ফর্মে লিখতে পারি না। তো ওখানে কি আছে মনে আছে কি বলেছিলাম? রাইট হ্যান্ড সাইডে একটা এক্সট্রা টার্ম আছে, ওটাকে কি বলে মনে আছে কি? না। তো ওখানে যেটা আছে যে ওখানে কিন্তু তোর জেনারেলাইজড ফোর্স বলে একটা টার্ম আছে, কিউ ক্যাপিটাল কিউ কে। তো সেটা আমরা পরের ক্লাসে দেখবো আর কি। পরের ক্লাসে যখন আমরা ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল বা তোর ল্যাগ্রাঞ্জে আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার পড়বো যখন নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে, তখন সেখানে আমরা দেখবো যে সব ক্ষেত্রে মানে নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন পাবো না। তখন কিন্তু আমাদের একটা যে তোর জেনারেলাইজ ফোর্সটা কিন্তু ডিফাইন করতে হবে, যেটা আমার রাইট হ্যান্ড সাইডে থাকবে। তো এই গেলে হচ্ছে আমাদের মোটামুটি যে রিক্যাপিচুলেশন যেটা আমরা আগে থেকেই জানি, ফোর্থ সেমিস্টারে পড়েছি যে কি করে ল্যাগ্রাঞ্জিয়ান ডিফাইন করতে হয়, কি করে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন লিখতে হয়, বা জেনারেলাইজড কোঅর্ডিনেট জিনিসটা কি। তো এগুলো আমরা মোটামুটি বললাম। তো এই পার্টটা থেকে কোনো অসুবিধা আছে? না। বেশ, এক সেকেন্ড। স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ আছে কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ। তো এবার আমরা যেটা দেখবো যে আমরা প্রথম যে এক্সাম্পল যেটা আমাদের লেখা আছে যে ডবল পেন্ডুলামের যে এক্সাম্পলটা, তো ওইটা আমরা দেখবো। এবার ডবল পেন্ডুলাম জিনিসটা কি?
ডবল পেন্ডুলামের ক্ষেত্রে ধর এরকম বলা আছে কোশ্চেনে, কি বলছে, এই ডবল পেন্ডুলাম কনসিস্ট অফ টু সিম্পল পেন্ডুলাম, তার মানে দুটো সিম্পল পেন্ডুলাম আছে যাদের লেন্থ হচ্ছে L1 এবং L2, আর মাস হচ্ছে কত, মাস বলতে ববের মাস, সেটার মাস হচ্ছে M1 এবং M2, with the cord of one pendulum attached to the bob of another pendulum whose cord is fixed to a pivot. তো determine the equation of motion for small angle oscillation, এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্মল অ্যাঙ্গেল অসিলেশন কথাটা, ইউজিং ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। তো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন ইউজ করে আমাদের স্মল অ্যাঙ্গেল অসিলেশনের জন্য যে ইকুয়েশন অফ মোশন হয় সেইটা আমাকে বার করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এটা কি তোদের মনে আছে? আমরা যে যখন ফোর্থ সেমিস্টারে পড়েছিলাম, আমি একটা মোটামুটি পাথওয়ে বলে দিয়েছিলাম যে প্রথমে আমাকে এটা দেখতে হবে, তারপর এটা দেখতে হবে, মানে স্টেপ বাই স্টেপে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো সেটা কি তোদের মনে আছে যে এইরকম প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রথমে আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? প্রথমে তো জেনারেলাইজড কোঅর্ডিনেটটা দেখতে হবে। ঠিক, জেনারেলাইজড কোঅর্ডিনেট দেখতে হবে। তো এখানে এই ছবিটা দেখ, এই ছবিটাতে এটা হচ্ছে আমার ছবি। তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট কোনগুলো? θ1 θ2। θ1 আর θ2। তাহলে বুঝতেই পারছিস যে আমাকে তাহলে যেটা সুবিধাজনক সেটা হচ্ছে আমাকে প্লেন পোলার কোঅর্ডিনেটে যদি প্রবলেমটা আমি সলভ করি সেটা আমার সুবিধাজনক। কারণ আমি যদি কার্টেসিয়ানে সলভ করি তাহলে কার্টেসিয়ানের ক্ষেত্রে আমার একটা কনস্ট্যান্ট ইকুয়েশন আসবে, এটা হচ্ছে ধর এদের যে লেন্থগুলো হচ্ছে ফিক্সড, তাহলে সেইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ইকুয়েশন চলে আসে। তো কার্টেসিয়ানের ক্ষেত্রেও কিন্তু এফেক্টিভলি আমার যে ডিগ্রিস অফ ফ্রিডম যেটা হবে সেটা কিন্তু এক হয়ে যাবে, মানে যেটা আমরা দেখতে পাবো যে প্লেন পোলার সিস্টেমে সেটা অলরেডি এক, মানে কোনো একটা পেন্ডুলামের জন্য, যেটা হচ্ছে θ1। তো সেক্ষেত্রে আমাদের θ1 মানে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করাটাই সুবিধাজনক। তো ঠিক আছে, প্রথমে তো আমার যে জেনারেলাইজড কোঅর্ডিনেট সেটা ফাইন্ড আউট করা হলো, তো তারপর কি করতে হয়? তারপর সেটা থেকে ওই কাইনেটিক এনার্জিটা বার করতে হবে। কাইনেটিক এনার্জি বার করতে হবে। তো কাইনেটিক এনার্জি বার করার আগে আমাকে যে ববের পজিশনগুলো আমাকে বার করতে হবে আগে। যেমন ধর এখানে যে M1 মাসের যে ববটা রয়েছে তার পজিশন হচ্ছে x1 y1, বাট আমি এই যে এক্স অ্যাক্সিস যেটা রয়েছে, মানে ওর যে সাসপেনশন পয়েন্ট যেটা রয়েছে পেন্ডুলামটা, তো সেই যে প্লেনটা, সেই প্লেনটাকে আমি রেফারেন্স প্লেন ধরছি, এবং রেফারেন্স প্লেন মানে ওখানে পোটেনশিয়াল এনার্জি কত ধরা হয় এটা কি মনে আছে? মানে 0 ধরা হবে। জিরো ধরা হয়, ঠিক। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে রেফারেন্স প্লেনে জিরো। তাহলে এইখানে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে y1 ডিস্টেন্স, তাহলে এইখানে ওর পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা হবে মাইনাস M1 G y1, তাই তো? কারণ এখানে জিরো, তাহলে আমি নেগেটিভ দিকে যাচ্ছি যেহেতু, তাহলে তোর পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস M1 G y1, তাই তো? হ্যাঁ। তো এবার এখানে x1 আর y1 কত, x1 টা আমি যদি বার করি তো x1 দেখ এখানে এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এই লেন্থটা হচ্ছে L1, তাহলে x1 কত হবে? L1 sin θ1। L1 sin θ1, আর y1 কত হবে? L1 cos θ1। ঠিক, তাহলে x1 হচ্ছে L1 sin θ1 আর x2 y1 হচ্ছে L1 cos θ1। তো সিমিলারলি আমরা যদি x2 আর y2 বার করি যেটা হচ্ছে M2 এর পজিশন, তো দেখ M2 এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কত, সেটা হচ্ছে y2। তাহলে আমার যে মানে y2 বলতে এইখান থেকে কিন্তু ডিসটেন্সটা মাপছি, মানে আমরা কিন্তু y2 মানে y1 থেকে আমরা এই যে পজিশনটা সেই পজিশন অবধি কিন্তু হচ্ছে ডিসটেন্স হচ্ছে y2। তাহলে ওর টোটাল যে কারেন্ট পোটেনশিয়াল এনার্জি সেটা হবে হচ্ছে মাইনাস mg y1 মাইনাস m2 g y1 প্লাস y2, যেটা আমরা এখানে লিখেছি এই যে মাইনাস m2 g y1 প্লাস y2। তো y1 কত, y1 হচ্ছে L1 cos θ1, আর y2 তাহলে কত হবে? y2 হচ্ছে এই ডিসটেন্সটা টোটাল, আমি যদি এই y2 টা আমি টোটাল ডিসটেন্সটা ধরি, আচ্ছা আমি যেটা বললাম সেটা ভুল বললাম, তো এইটা এই ডিসটেন্সটা y2 নয়, ডিসটেন্স হচ্ছে আমরা মেজার করছি এই জিরো থেকে এই পজিশন পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে আমার y2। তো তাহলে আমার y2 টা কত হবে? L1 cos θ1 plus L2 cos θ2। ঠিক,
তাহলে L1 cos theta 1 plus L2 cos theta 2 এটা হচ্ছে y2। সিমিলারলি আমরা যদি x2 লিখি তাহলে x2 টা কত হবে? L1 sin theta 1 plus L2 sin theta 2. ঠিক, তাহলে L1 sin theta 1 plus L2 sin theta 2 হচ্ছে আমার x2, y2 হচ্ছে L1 cos theta 1 plus L2 cos theta 2। তো এবার আমাকে যেহেতু কাইনেটিক এনার্জি বার করতে হবে, তো কাইনেটিক এনার্জি যেহেতু x1 ডট y1 ডট x2 ডট y2 ডটের ফাংশন, তো সেক্ষেত্রে তাহলে ওই ডটগুলো আমার বার করতে হবে, মানে টাইম ডেরিভেটিভ বার করতে হবে। টাইম ডেরিভেটিভ যদি আমি বার করি তাহলে আমাকে এগুলো, তাহলে x1 ডট কত হবে না L1 cos theta 1 theta 1 ডট y1 ডট হবে হচ্ছে মাইনাস L1 sin theta 1 theta 1 ডট, সিমিলারলি x2 ডট y2 ডট আমরা বার করলাম। তো এবার x1 এগুলো আমি বার করে নিলাম, এবার আমাকে বার করতে হবে কি না কাইনেটিক এনার্জি বার করতে হবে। কাইনেটিক এনার্জি কত হয় না, কাইনেটিক এনার্জি ধর প্রথম m1 মাসটার জন্য কাইনেটিক এনার্জি হবে হাফ m1 x1 ডট স্কোয়ার প্লাস y1 ডট স্কোয়ার, আর m2 মাসের বকটার জন্য হবে হচ্ছে হাফ m2 x2 ডট স্কোয়ার প্লাস y2 ডট স্কোয়ার। তো এবার যদি আমি এগুলো ক্যালকুলেট করি তাহলে আমি টোটাল কাইনেটিক এনার্জি পাবো হচ্ছে এইটা, এটা লেখা হয়েছে এখানে, সরি। তো এটা হচ্ছে আমার টোটাল কাইনেটিক এনার্জি। বোঝা গেল তাহলে? হ্যাঁ, এটা হচ্ছে আমার টোটাল কাইনেটিক এনার্জি। তো এবার একই রকম ভাবে আমি যদি পোটেনশিয়াল এনার্জি বার করি, পোটেনশিয়াল এনার্জি কত হবে না m1 gy1 মাইনাস m2 gy2, তাহলে y1 আর y2 এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিয়েছি, তাহলে এই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। তো এবার পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম, কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম, তাহলে আমাকে বার করতে হবে কি এবার লাগরাঞ্জিয়ান বার করতে হবে। তো লাগরাঞ্জিয়ান কি হবে না L ইকুয়াল টু টি মাইনাস q, তো সেটাই আমরা করেছি, এই হচ্ছে আমাদের লাগরাঞ্জিয়ান। তাই তো? হ্যাঁ, তো এবার আমার যেহেতু দুখানা জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে থিটা 1 আর থিটা 2, তাহলে দুখানা জেনারেলাইজড কোঅর্ডিনেটের জন্য তাহলে আমার দুখানা লাগরাঞ্জের ইকুয়েশন অনুসার হবে। তো প্রথমে আমরা যদি থিটা 1 এর জন্য লিখি লাগরাঞ্জ ইকুয়েশন অনুসার, তাহলে সেটা এরকম দেখতে হবে ডিডিটি অফ ডেল এল ডেল থিটা 1 ডট মাইনাস ডেল এল ডেল থিটা 1 ইকুয়াল টু 0। তো এবার ডেল এল ডেল থিটা 1 ডট আমরা বার করে নিয়েছি, এরকম বেরিয়েছে। সিমিলারলি আমরা ডেল এল ডেল মানে ডেল এল ডেল থিটা 1 বার করেছি, ডেল এল ডেল থিটা 1 কত বেরিয়েছে না ডেল এল ডেল থিটা 1 বেরিয়েছে হচ্ছে এইটা, এটা হচ্ছে ডেল এল ডেল থিটা 1। তো এবার ডেল এল ডেল থিটা 1 ডট বার করেছি, ডেল এল ডেল থিটা 1 বার করেছি, জাস্ট এবার কি করবো না ওগুলো আমি ইকুয়েশন ওখানে পুট করে দেবো। পুট করলে যেটা আসবে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে আমরা যেটা দেখতে পাবো লাস্টে আমার এরকম কিছু আসবে m1 plus m2 l1 theta 1 double dot plus m2 l2 theta 2 double dot cos theta 1 minus theta 2 plus m2 l2 theta 2 dot square sin theta 1 minus theta 2 plus m1 plus m2 g sin theta 1 equal to 0। তো এইটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন। তো এবার আমাকে যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে যে আমার স্মল অ্যাঙ্গেল অসিলেশন কনসিডার করতে, স্মল অ্যাঙ্গেল অসিলেশন কনসিডার করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে থিটা 1 আর থিটা 2 হচ্ছে খুব স্মল ধরতে হবে। তো থিটা 1 আর থিটা 2 যদি আমি স্মল ধরি তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 এটা তাহলে নিয়ারলি ইকুয়াল টু 0 হবে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 যদি নিয়ারলি ইকুয়াল টু 0 হয়, আর সাইন থিটা 1টা তো কত হবে, সাইন থিটা 1 হবে হচ্ছে ওটা যদি আমি টেলর সিরিজ এক্সপ্যান্ড করি তাহলে ওর যে লিনিয়ার টার্মটা সেটাই হবে ফার্স্ট টার্ম যেটা থিটা 1, ওই টার্মটা থাকবে। তাহলে ওই টার্মটা যদি আমি নিই তাহলে আমাকে বল যে এই ইকুয়েশনটা তাহলে কিরকম দেখতে হবে, কোন কোন টার্মগুলো থাকবে আর কোন টার্মগুলো বাদ চলে যাবে, 0 হয়ে যাবে। লাস্ট ইকুয়েশন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেই ইকুয়েশনের মধ্যে কোন টার্মগুলো থাকবে আর কোন টার্মগুলো 0 হয়ে যাবে। cos theta 1 minus theta 2 টার্মটা মানে ওই পার্টটা 1 হয়ে যাবে। ঠিক। আর sin theta 1 minus theta 2 পার্টটা তো sin theta 1 হয়ে যাবে শুধু। সাইন থিটা 1 মাইনাস থিটা 2 কেন থিটা 1 হবে? সাইন থিটা 1টা থিটা 1 হতে পারে, আচ্ছা, সাইন হ্যাঁ, থিটা ওই 1 পার্টটা মাইনাস 0 হয়ে, হ্যাঁ, ওই টার্মগুলো 0 থাকবে না। হ্যাঁ মানে ওই টার্মটা থাকবে না, m2 l2 থিটা 2 ডট স্কয়ার সাইন থিটা 1 মাইনাস থিটা 2 এই টার্মটা 0 হয়ে যাবে, কেন যেহেতু থিটা 1 মাইনাস থিটা 2 যে রিয়াল ইকুয়াল টু 0, তাহলে শুধু ফার্স্ট সেকেন্ড আর থার্ড টার্মটা ফোর্থ টার্মটা থাকবে। তো সেটাই আমরা লিখেছি এখানে। তাহলে আমাদের ইকুয়েশন অফ মোশন হচ্ছে m1 plus m2 l1 theta 1 double dot plus m2 l2 theta 2 double dot
প্লাস m1 প্লাস m2 g থিটা 1 ইকুয়াল টু। তাহলে এটা বোঝা গেল কি করে এলো। হ্যাঁ, বেশ, সিমিলারলি আমরা যদি থিটা টুর জন্য ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন লিখি, তো সেটাই একই রকম হবে। তো আমাকে প্রথমে কি করতে হবে না, ডেল এল ডেল থিটা টু ডট বার করতে হবে, ডেল এল ডেল থিটা টু বার করতে হবে, দিয়ে ইকুয়েশন অফ মোশনে পুট করতে হবে। পুট করে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি এই ইকুয়েশনটা পাবো, m2 l2 থিটা টু ডবল ডট প্লাস m2 l1 থিটা 1 ডবল ডট কস থিটা 1 মাইনাস থিটা 2 মাইনাস m2 l1 থিটা 1 ডট স্কয়ার sin থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস m2 g sin থিটা 2 ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশনটা আমি পেলাম। এবার আমাকে কি যেটা করতে হবে, ওই একই স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন নিলে থিটা 1 মাইনাস থিটা 2 নিয়ারলি ইকুয়াল টু 0 আর sin থিটা 2 নিয়ারলি ইকুয়াল টু থিটা 2। তাহলে আমার এই টার্মটা 0 হয়ে যাবে, থার্ড টার্মটা 0 হয়ে যাবে, পড়ে থাকবে শুধু ফার্স্ট সেকেন্ড আর ফোর্থ টার্ম। সেটাই আমরা এখানে লিখেছি। এই টার্মটা হচ্ছে আমার পড়ে থাকবে। তাহলে এই প্রবলেমটা কি বোঝা গেল? তো এবার যদি প্রবলেমটা বোঝা গিয়ে থাকে তাহলে আমি যেটা জানতে চাইবো যে তাহলে এটার এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের যে আমি যদি একটা স্টেপ বাই স্টেপ একটা পাথওয়ে সাজাতে চাই তাহলে সেটা কিরকম হবে। তাহলে স্টেপ 1 এ আমরা কি করব, জেনারেলাইজড কোঅর্ডিনেট খুঁজতে হবে। জেনারেলাইজড কোঅর্ডিনেট খুঁজতে হবে। প্রথমে আমরা ছবিটা এঁকে নেবো, ছবিটা এঁকে আমরা রেফারেন্স প্লেন সেট করে দেবো, তারপর তো মানে পজিশন ওগুলো সব মানে ছবিতে আমরা প্লেস করবো, দিয়ে তারপর আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট ফাইন্ড আউট করবো। তো জেনারেলাইজড কোঅর্ডিনেট ফাইন্ড আউট হয়ে গেলে তারপর কি করতে হবে স্টেপ 2 তে, তারপর x1 y1 এগুলোকে লিখতে হবে। ঠিক মানে আমাদের যে ববের যে সেখান থেকে পজিশন যেগুলো আছে ভেলোসিটি সেই পজিশনগুলো আমরা বার করতে হবে। ঠিক, এবার সেখানে আমি x1 y1 x2 y2 এগুলো বার করলাম। তারপর স্টেপ 3 তে কি করতে হবে, তারপর x1 ডট y1 ডট এগুলো করতে হবে। ঠিক, তাহলে x1 ডট y1 ডট x2 ডট y2 ডট বার করতে হবে। তার কারণ কি না, আমার যেহেতু কাইনেটিক এনার্জির মধ্যে ওই টার্মগুলো আসবে, তো সেই জন্য আমাকে ওই টার্মগুলো বার করতে হবে। তো ওইগুলো আমার বেরিয়ে গেল স্টেপ 3 তে। তাহলে ওখান থেকে আমি কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম। স্টেপ 4 এ হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে। পোটেনশিয়াল এনার্জি যেহেতু আমি মানে প্রথমে আমাকে রেফারেন্স প্লেন একটা সেট করে নিতে হবে, তারপর তার রেসপেক্টে ববের পজিশন থেকে তার সেখানে পোটেনশিয়াল এনার্জিগুলো বার করতে হবে। তাহলে স্টেপ 4 এ আমার পোটেনশিয়াল এনার্জি বার করা হবে। স্টেপ 5 এ কি, স্টেপ 5 এ ল্যাগ্রাঞ্জিয়ান লিখতে হবে। স্টেপ 6 কি না, স্টেপ 6 হচ্ছে আমাকে জাস্ট ল্যাগ্রাঞ্জিয়ান থেকে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনগুলো লিখতে হবে। তাহলে এই হচ্ছে 6টা স্টেপে কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তো এই স্টেপগুলো মোটামুটি যদি মাথায় থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রবলেম সলভ করা মানে সুবিধা হবে। তাহলে এই প্রবলেমটা বোঝা গেল, তাই তো? বেশ, তো এরপর আর একটা প্রবলেম, এটাও ধর তোদের যখন ফোর্থ সেমিস্টারে পড়ানো হয়েছিল তখন এটাও বলা হয়েছিল। তো কি বলছে না, পেন্ডুলাম উইথ মুভিং সাপোর্ট। তো এখানে ফোর্থ সেমিস্টারে যখন বলেছিলাম তখন আমি অনেকগুলো এক্সাম্পল বলেছিলাম, তো এখানে আমি অতগুলো বলছি না। তোদের যদি মানে দরকার পড়ে তোরা মানে ওটা ফোর্থ সেমিস্টারে যে লেকচার নোট দেওয়া হয়েছিল সেখান থেকে দেখে নিতে পারিস, বা এই জিনিসটা একই জিনিস তোর লান্ডাউ লিপসিজের মেকানিক্সের বইয়ে ফার্স্ট চ্যাপ্টারেই দেওয়া, মানে ল্যাগ্রাঞ্জিয়ানের যে চ্যাপ্টারটা সেখানে কিন্তু করা আছে মানে করতে দেওয়া আছে, উত্তরগুলো ওদের অ্যান্সারগুলো দিয়ে দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশনটা করে দিতে হবে, ক্যালকুলেশনটা করে জাস্ট ম্যাচ করে দিতে হবে। তো কি বলছে, পেন্ডুলাম উইথ মুভিং সাপোর্ট বলছে, বলছে একটা ব্লক অফ মাস এম মুভ ইন হরাইজন্টাল লাইন। তাহলে এইটা হচ্ছে আমার এম মাসে, আমি যদি ছবিটা দেখি তো এইটা হচ্ছে আমার এম মাসের একটা ব্লক, যেটা কি হচ্ছে না হরাইজন্টাল লাইন বরাবর মুভ করতে পারছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। A simple pendulum of length L and bob mass M is suspended from the block. তাহলে এই ববটা থেকে একটা এম মাসের যে বব গুলা একটা পেন্ডুলাম ঝুলিয়ে দেওয়া হয়েছে যার লেন্থ হচ্ছে এল। তো এবার বলছে দ্য পেন্ডুলাম অ্যান্ড দ্য ব্লক মুভস ইন দ্য সেম প্লেন। তাহলে এটা এই পেন্ডুলাম এবং ব্লকটা কিন্তু সেম প্লেনে মুভ করছে। তাহলে আমাদের কি বলছে না, আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান বার করতে হবে এবং তার ইকুয়েশন অফ মোশন বার করতে হবে। তাহলে প্রবলেমটা বোঝা গেল। এই প্রবলেমটা আশা করি তোদের বুঝতেই পারবি, কারণ এটা বলাও হয়েছিল আগে। বোঝা গেছে প্রবলেমটা কি করতে বলেছে? হ্যাঁ। তো এটার ক্ষেত্রে আমাকে বল যে আমাকে যদি স্টেপ 1 আমি দেখি, তো স্টেপ 1 হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে না, জেনারেলাইজড কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে হবে। তো এটার ক্ষেত্রে জেনারেলাইজড কোঅর্ডিনেট কোনগুলো হবে? x আর থিটা। এক্স আর থিটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তো একই রকম যদি তোকে বলা হয় যে এই ব্লকটা এরকম হরাইজন্টাল প্লেনে মুভ না করে ভার্টিক্যাল প্লেনে মুভ করছে, তো সেক্ষেত্রে তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট কি হবে?
ওয়াই আর থিটা। ওয়াই আর থিটা, ঠিক। তো এইরকমই মানে এটারই আর একটা প্রবলেম হচ্ছে যে ওটা হরাইজন্টালে মুভ না করে ভার্টিক্যালে মুভ করছে। তো এই জিনিসটা তোরা দেখে নিবি, বা এটা করে দেওয়া আছে ওই তোদের যে লেকচার নোট প্রোভাইড করা হয়েছিল ফোর্থ সেমিস্টার, সেখানে কিন্তু করে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা প্রবলেম, এক ধরনের প্রবলেম। তাহলে এখানে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর থিটা। তো তাহলে আমার যে এম এর যে পজিশন সেটা কত, সেটা হচ্ছে x0, তাই তো? এম এর যে কোঅর্ডিনেট সেটা কত, x0, x,0 হ্যাঁ। ক্যাপিটাল এম এর। সিমিলারলি আমরা স্মল এম এর যদি পজিশন দেখি সেটা হচ্ছে ক্যাপিটাল x1, ক্যাপিটাল y1। তো এখানে ক্যাপিটাল x1 ক্যাপিটাল y1 কত হবে, ক্যাপিটাল x1 কত হবে? এক্স প্লাস এল সাইন থিটা। x প্লাস এল সাইন থিটা, আর ক্যাপিটাল y1 হবে হচ্ছে এল কস থিটা। তাহলে আমাদের স্টেপ 2 হয়ে গেল। স্টেপ 2 মানে হচ্ছে আমি x1 y1 আর মানে পজিশন কোঅর্ডিনেট আমি সবকটা ফাইন্ড আউট করলাম। তাহলে স্টেপ 3 তে কি করতে হবে না, আমাকে ওই x1 ডট y1 ডট বা x ডট বার করতে হবে, যেহেতু আমার কাইনেটিক এনার্জি বার করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হবে? এটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে হচ্ছে মানে বড় মাস যেটা ক্যাপিটাল এম যে মাসটা রয়েছে সেই মাসটার জন্য কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ ক্যাপিটাল এম এক্স ডট স্কোয়ার, আর ববের জন্য কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ স্মল এম x1 ডট স্কোয়ার প্লাস y1 ডট স্কোয়ার। তো সেটাই আমরা করেছি এখানে। আর পোটেনশিয়াল এনার্জি কত হবে, যদি আমরা এইটাকে রেফারেন্স প্লেন ধরি, এক্স অ্যাক্সিসকে যদি আমরা রেফারেন্স প্লেন ধরি, তাহলে বুঝতেই পারছিস তাহলে এই এম মাসের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, কারণ এটাই হচ্ছে রেফারেন্স প্লেন। তাহলে এই স্মল এম যে ববটা সেটার তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এটা মাইনাস এম জি এল কস থিটা। মাইনাস এম জি এল কস থিটা, রাইট। তাহলে আমরা কাইনেটিক এনার্জি বার করলাম, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, আমরা লিখেছি এখানে। এই হচ্ছে কাইনেটিক এনার্জি। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জি যেটা তুই বললি মাইনাস এম জি এল কস থিটা। তাহলে আমি স্টেপ 4 এ লাগরাঞ্জিয়ান বার করবো। লাগরাঞ্জিয়ান হচ্ছে টি মাইনাস টি, তাহলে সেখান থেকে আমি লাগরাঞ্জিয়ান পেয়ে গেলাম। এবার লাগরাঞ্জিয়ান বার করার পরে আমাকে বার করতে হবে লাগরাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, স্টেপ 5। তাহলে এখানে লাগরাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন দুখানা হবে, কেন দুখানা জেনারেলাইজ করব এক্স আর থিটা। তো সেটাই আমরা করেছি। আমরা প্রথমে এক্স এর জন্য যে ইকুয়েশন অফ মোশন বার করেছি সেটা এসছে এরকম। তো এইটা হচ্ছে আমার এক্স এর জন্য ইকুয়েশন অফ মোশন, আর আমরা যদি ওয়াই এর এই থিটার জন্য ইকুয়েশন অফ মোশন বার করি তাহলে সেটা আসবে এরকম। কিন্তু তোকে যেটা বলতে পারে যে অ্যাঙ্গেল, স্মল অ্যাঙ্গেল অসিলেশন কিন্তু বলে দিতে পারে। যদি স্মল অ্যাঙ্গেল অসিলেশন হয় তাহলে আমাকে বল যে এখানে এক্স এর ক্ষেত্রে যে ইকুয়েশন অফ মোশন আমরা পেয়েছি তাহলে এখানে কি চেঞ্জ হবে যদি আমাকে স্মল অ্যাঙ্গেল অসিলেশন বলে দেয়, মানে থিটাটা যদি স্মল বলে দেয়। তো সেই অ্যাপ্রক্সিমেশনে এই ইকুয়েশন অফ মোশনে কোন টার্মগুলো থাকবে, মানে টার্মগুলোর মধ্যে কি চেঞ্জ হবে? হ্যাঁ, মানে থিটাটা স্মল হলে কস থিটাটা 1 হয়ে যাবে। cos থিটাটা 1 হয়ে যাবে, ঠিক। sin থিটাটা এটার ইকুয়েশন কিন্তু হ্যাঁ মানে ওই ল্যাগ্রাঞ্জিয়ানের ইকুয়েশন। হ্যাঁ ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন যেটা যেটা একদম লাস্টে যেটা রয়েছে, একদম পেজের একদম লাস্টে যে ইকুয়েশনটা বক্স করে। সাইন থিটাটা 0 হয়ে যাবে। না সাইন থিটাটা 0 হবে না, স্মল অ্যাঙ্গেল অসিলেশনের ক্ষেত্রে যেটা করা সাইন থিটাটা থিটা ধরো, কেননা সাইন থিটা যদি 0 হয় তাহলে তোর যে তুই যে স্মল পেন্ডুলামের ক্ষেত্রে পেন্ডুলামের স্মল অসিলেশনের ক্ষেত্রে যেটা পাস সেখানেও কিন্তু জি সাইন থিটা আছে, তাই না? থিটা ডবল ডট প্লাস জি সাইন থিটা ইকুয়াল টু 0 এরকম কিছু একটা আছে। তো এবার তুই যদি ওই থিটার সাইন থিটাটাকে 0 ধরে নিস স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে তাহলে তোর তোটা স্মল মানে স্মল অসিলেশনকে আর মানে সেই চোখে স্যাটিসফাই করবে না। ওখানে সাইন থিটাটা থিটা ধরতে হয়। যেটা করতে হয় যে যদি আমার মানে যেটা আমরা তোর ডবল পেন্ডুলামের ক্ষেত্রে যেটা দেখলাম ওখানে আমার থিটা 1 আর থিটা 2 দুটোই স্মল ছিল, তাহলে থিটা 1 আর থিটা 2 এর মধ্যে যে ডিফারেন্স সেইটা আমি 0 ধরবো, যেহেতু দুটোই খুব স্মল। কিন্তু এখানে আমি সাইন থিটাটা কিন্তু 0 ধরবো না, আমি জাস্ট টেলর সিরিজ এক্সপ্যান্ড করে ফার্স্ট টার্ম করবো। যদি থিটা ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে একমাত্র সাইন থিটা 0 হবে, কিন্তু এখানে থিটাটা তো 0 নয়, থিটাটা স্মল। সেই জন্য আমরা সাইন থিটাকে এক্সপ্যান্ড করে মানে যে টেলর সিরিজ এক্সপ্যান্ড করে ওর প্রথম যে টার্মটা লিনিয়ার যে টার্মটা সেটা শুধু লিখবো। তো সাইন থিটাটা থিটা হবে, কস থিটাটা 1 হবে, আর বাকি যে পার্টটা রয়েছে সেগুলো সেম থাকবে। বুঝা গেল? হ্যাঁ। বেশ।
তো সিমিলারলি এইটার ক্ষেত্রে কি চেঞ্জ হবে? এখানেও তাই হবে, cos থিটাটা তোর 1 হয়ে যাবে, sin থিটাটা থিটা হয়ে যাবে। সো যেটা দেখ, আমি যদি মানে যেটা লক্ষ্য করার মতো বিষয় সেটা হচ্ছে যে এই যেহেতু পেন্ডুলামের সাপোর্ট যেটা রয়েছে এটা যেহেতু মুভ করছে, তো তার জন্য কিন্তু এই টার্মটা কিন্তু আসছে, এই যে টার্মটা এক্স ডবল ডট কস থিটা যে টার্মটা, এটা কিন্তু এক্সট্রা আসছে। এটা যদি না থাকতো, মানে যদি পেন্ডুলামের সাসপেনশন যে পয়েন্টটা সেটা যদি স্থির থাকতো, তাহলে কিন্তু দেখ আমাদের যে সিম্পল অসিলেশন, সিম্পল হারমোনিক অসিলেশনের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এল থিটা ডবল ডট প্লাস জি সাইন থিটা ইকুয়াল টু জিরো, সেটাই আসতো, তাই তো? এক্স ডবল ডট আসার ক্ষেত্রে জিরো হতো যদি হ্যাঁ ওর সাসপেনশনটা জিরো ফিক্সড থাকতো। তাহলে এইগুলো কিন্তু একটু তারা মোটামুটি যখন পড়বি তখন কিন্তু একটু কম্পেয়ার করবি, দেখবি যে আমরা যদি মানে যে সিস্টেমটা আমি পড়ছি সেই সিস্টেমটা থেকে আমি কি আমার যে জানা সিস্টেম যেটা হচ্ছে আমার একদম সিম্পল যে সিস্টেম যেটা হচ্ছে মানে সাসপেনশন পয়েন্টটা ফিক্সড, সেইখানে আমি রিডিউস করতে পারছি কিনা, প্রবলেমটা কিভাবে রিডিউস করতে পারছি, এইগুলো কিন্তু আমাদের ফিজিক্যাল সেন্স। তো এই জিনিসগুলো কিন্তু পড়ার সময় যখন পড়বি তখন কিন্তু একটু খেয়াল রাখবি যে কি করে আমরা যে সিস্টেমটা পড়ছি সেখান থেকে আরো মোর সিম্পল সিস্টেমে আমরা রিডিউস করতে পারি। তো এই জিনিসটা বোঝা গেল তাহলে। হ্যাঁ বেশ। তো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে পেন্ডুলাম উইথ রোটেটিং সাপোর্ট। তো এটা তোদের সিলেবাসে লেখা নেই, কিন্তু যেহেতু মুভিং সাপোর্ট আছে তো মুভিং সাপোর্টের মধ্যে রোটেটিংটাও পড়ে, তার জন্য আমরা এটা নিয়ে ডিসকাস করছি। তো এবার আরেকটা জিনিস যেটা বলার, যে ধর এখানে, তো এখানে যেটা বলা হয়েছে প্রবলেমটাতে যে এক্স মানে সাসপেনশন পয়েন্টটা মুভ করছে। এবার এখানে এরকমও বলা যেতে পারে যে সাসপেনশন পয়েন্টটা মুভ করছে একটা পিরিয়ডিক মোশন, মানে ধর এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এই মোশন এই মানে এই পিরিয়ডিক মোশনে তাহলে সাসপেনশনটা মুভ করছে, বা ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি কি এ সাইন ওমেগা টি, এইভাবে তোর হয় হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি সাসপেনশন পয়েন্টটা মুভ করছে একটা পিরিয়ডিক মোশন করে। সেক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে কিন্তু আর ওই এক্স বা ওয়াইটা জেনারেলাইজ কোঅর্ডিনেট থাকবে না, কারণ এক্সটা টি এর ফাংশন হয়ে যাচ্ছে, যেখানে টিটা হচ্ছে আমার এখানে এখানে যে কটা আমি ইকুয়েশন মানে যে কটা আমি লাগরাঞ্জিয়ান লিখলাম সেগুলো প্রত্যেক করার ক্ষেত্রে আমার টিটাই হচ্ছে ফ্রি ভেরিয়েবল। তো যেহেতু থিটা ফ্রি ভেরিয়েবল হয়ে যাচ্ছে এখানে, মানে এক্স এর ক্ষেত্রেও যদি এক্সটা যদি টি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর এক্সটা জেনারেলাইজ কোঅর্ডিনেট থাকবে না বা ওয়াইটা জেনারেলাইজ কোঅর্ডিনেট থাকবে না, শুধুমাত্র থিটাটা জেনারেলাইজ কোঅর্ডিনেট হবে। তো সেক্ষেত্রে আমি এক্স ডট এক্স ডবল ডট এগুলো আমি টি এর রেসপেক্টে বার করে নিতে পারবো, তাই তো? এটাও আমরা বলেছিলাম যখন আমরা ফোর্থ সেমিস্টারে পড়েছিলাম, তখন এই ধরনের প্রবলেম আমরা বলেছিলাম, মনে পড়ছে কি? হ্যাঁ বেশ, তাহলে এইটাও কিন্তু তোরা একটু খেয়াল রাখিস যে পিরিয়ডিক মোশন যদি হয় তাহলে কিন্তু আর এক্স বা ওয়াই যেটাই বলা থাক না কেন সেটা কিন্তু আর জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকবে না, সেক্ষেত্রে শুধুমাত্র থিটাটাই জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকবে। তো ওই ধরনেরই প্রবলেম আমরা এই রোটেটিং সাপোর্টের ক্ষেত্রে দেখবো, যেখানে আমার এক্স আর ওয়াই দুটোই রয়েছে, মানে যেটা হচ্ছে যেখানে আমার যে পয়েন্ট অফ সাসপেনশন যেটা রয়েছে সেইটা একটা সার্কেল বরাবর মুভ করছে, সার্কেলের সার্কামফারেন্স বরাবর মুভ করছে। তো এটাই আমরা লিখছি যে পয়েন্ট অফ সাসপেনশন অফ এ সিম্পল পেন্ডুলাম হুইচ হ্যাজ লেংথ এল অ্যান্ড বব মাস এ রোটেটস অ্যালং আ সার্কুলার পাথ অফ রেডিয়াস এ। তাহলে এখানে ছবিটা আঁকা হয়েছে যে এইটা হচ্ছে আমার সাসপেনশন পয়েন্টটা, তো এই পয়েন্টটা এই যে সার্কেল যেটা রয়েছে এই সার্কেল বরাবর মুভ করছে। তাহলে বুঝতে পারছো এটা একটা পিরিয়ডিক মোশন। তাহলে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এই সার্কেলের ইকুয়েশনটা পাবো, তাই তো? হ্যাঁ তাহলে আমাকে কি বার করতে বলছে? লাগরাঞ্জিয়ান সেট আপ করতে বলছে এবং তার করেসপন্ডিং ইকুয়েশন অফ বার করতে বলছে। তো এবার আমাকে বল যে এটার ক্ষেত্রে তাহলে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট কোনটা হবে? এটা শুধু থিটাই হবে, কেননা এক্স আর ওয়াই ওগুলো প্রত্যেকটা টাইমের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমার এখানে যদি আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম বার করি তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম কত হবে? এখানে এক্স ওয়াইটা কত? এক্স হচ্ছে এ কস ওমেগা টি আর ওয়াই হচ্ছে এ সাইন ওমেগা টি। তাহলে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম কত হবে? এক্স প্রাইমটা হবে এ কস ওমেগা টি প্লাস এল সাইন থিটা, ঠিক। আর ওয়াই প্রাইম? এ সাইন ওমেগা টি প্লাস এল কস থিটা। ঠিক, তো সেটাই আমরা এখানে লিখেছি। তাহলে এটা হচ্ছে আমার ববের যে কোঅর্ডিনেট সেগুলো আমরা এখানে লিখেছি। তাহলে আমাকে বার করতে হবে না, প্রথমে কাইনেটিক এনার্জি বার করতে হবে। কাইনেটিক এনার্জি আমরা বার করলাম, কাইনেটিক এনার্জি পেলাম হচ্ছে এইটা।
এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি কত হবে না, পোটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে মাইনাস এমজি ওয়াই প্রাইম। তো ওয়াই প্রাইম কত না, ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই প্লাস এল কস থিটা, ওয়াই হচ্ছে এ সাইন ওমেগা টি। তো সেটাই আমরা লিখেছি, তাহলে এই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। তাহলে লাগরাঞ্জিয়ান কি দাঁড়ালো, লাগরাঞ্জিয়ান হচ্ছে টি মাইনাস পি, সেটা করলে আমার লাগরাঞ্জিয়ান দাঁড়ালো এটা। তো এবার তোকে বার করতে হবে লাগরাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, যেহেতু তোর এখানে একটাই জেনারেলাইজড কোঅর্ডিনেট, তাহলে একটা ইকুয়েশন অফ মোশন হবে, সেটাই আমরা এখানে লিখছি। ddt of del L del theta dot minus del L del theta equal to 0। তাহলে আমি যদি সবকিছু পুট করে দিই এবং যদি আমি ক্যালকুলেটটা করি, তো সিম্পলিফাইড ওয়েতে আমার যে ফর্মটা আসবে ইকুয়েশন অফ মোশন সেটা হচ্ছে এইটা, L theta double dot minus a omega square cos omega t plus theta equal to plus g sin theta equal to 0। তো এখানেও দেখ, এই পার্টটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার যে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যে ইকুয়েশন অফ মোশন আছে সেটা চলে আসবে, তাই তো? হ্যাঁ। তাহলে এই প্রবলেমটা বোঝা গেল। হ্যাঁ বুঝেছি। তো এরপর আর একটা প্রবলেম, সেটা হচ্ছে ধর এটা তো সিলেবাসে লেখা আছে, তো সেটা কি বলছে না, পার্টিকেলস কানেক্টেড বাই ম্যাসিভ চেন মুভিং আন্ডার গ্র্যাভিটি। তো এটা আমি ঠিক অতটা বুঝতে পারিনি যে ওটা কি বলতে চাইছে। তো আমার যেটা মনে হয়েছে সেটা প্রবলেমটা হয়তো এই ধরনের কিছু বলতে চাইছে, এটা আমি এখানে লিখেছি যে একটা ধর বলছে কি না, এই ইউনিফর্ম ম্যাসিভ চেন অফ টোটাল মাস এম অ্যান্ড লেংথ এল রিসেটস অন এ frictionless horizontal table with an initial portion of length x naught hanging vertically over the edge। তাহলে এখানে ধর ছবিটা যদি দেখি, তো এই ছবিটাতে এই একটা টেবিল আছে, এই টেবিলের উপরে একটা চেন রাখা আছে, যেটা ধর যার মাস হচ্ছে এম আর লেংথ হচ্ছে ক্যাপিটাল এল। তো যেটা বলা হয়েছে প্রথম মানে ইনিশিয়াল যে কন্ডিশন যেটা বলা হয়েছে, তো ইনিশিয়ালি কি রয়েছে না, এক্স নট যে লেংথ, টোটাল লেংথ হচ্ছে এল, তো সেই লেংথটার এক্স নট অংশ ওটা কিন্তু কি হচ্ছে না, ওটা টেবিল থেকে ঝুলছে। তো তাহলে এল, তাহলে টেবিলের উপরে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এল মাইনাস এক্স নট, তাই তো? তো তাহলে ইনিশিয়ালি যেটা বলা হয়েছে, ইনিশিয়ালি এক্স নট পজিশন টেবিলের বাইরে ঝুলছে আর এল মাইনাস এক্স নট পজিশন টেবিলের উপরে রয়েছে, আর ইনিশিয়ালি কোনো ভেলোসিটি নেই, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, এক্স নট ডট ইকুয়াল টু 0। তো এবার যেটা বলছে, তো এইটাই খানিকটা যদি বলতে পারিস যে পার্টিকেল কানেক্টেড বাই ম্যাসিভ চেন, মানে মানে চেনের যে প্রত্যেক কটা যে পোর্শন যেগুলো রয়েছে, সেগমেন্ট যেগুলো, তো সেই সেগমেন্টগুলোকে আমি পার্টিকেল ধরে নিচ্ছি। তাহলে আমাকে যেটা বার করতে হবে যে এখানে আমাকে মাস পার ইউনিট লেংথ বার করতে হবে, মাস ডেনসিটি, লিনিয়ার মাস ডেনসিটিটা বার করতে হবে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। তো সেটা আমাকে বলা হয়েছে যে আমার ওই মানে প্রথম যে কন্ডিশন যেটা বললো সেটা আমি বললাম। তো এরপর কি বলছে না, বলছে ইফ দ্য চেন ইজ রিলিজড ফ্রম রেস্ট হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ মোশন ফর দ্য সিস্টেম। তাহলে চেনটাকে যদি রেস্ট থেকে ছেড়ে দেওয়া হয়, সামান্য যদি ডিসপ্লেস করা হয়, তাহলে চেনটা পড়তে থাকবে নিচে, সেই নিচে যে পড়তে থাকবে সেটা তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে। And what is the length of the hanging segment as a function of t before the entire chain falls off the table। তার মানে আমাকে যেটা করতে হবে যে আমি শুধুমাত্র লাগরাঞ্জের ইকুয়েশন অফ মোশনটা লিখলে হবে না, লাগরাঞ্জের ইকুয়েশন অফ মোশনটা সলভ করতে হবে, সলভ করে আমাকে এক্স এজ এ ফাংশন অফ টি বার করতে হবে। বুঝতে পারছিস? তাহলে এক্সটা কি না, এক্সটা হচ্ছে টোটাল যে লেংথটা, মানে যে লেংথটা কি আছে না, ওই লেংথটা বাইরের দিকে আছে, মানে যেটা ঝুলছে আর কি। তো ওই লেন্সটা কত এজ এ ফাংশন অফ টি কত হবে, মানে পুরো চেনটা নিচে পড়ে যাওয়ার আগে যে যে তার ডিসপ্লেসমেন্টটা যেটা যেটা টেবিলের বাইরে থাকবে, যেটা হচ্ছে এক্স, তো সেই এক্সটা এজ এ ফাংশন অফ টি কত হবে সেইটা আমাকে বার করতে হবে। কারণ আমাকে লাগরাঞ্জের মুদ্রা কথা হচ্ছে লাগরাঞ্জের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমি পাবো, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা আমাকে সলভ করতে হবে। তো আমার এখানে দুখানা ইনিশিয়াল কন্ডিশন লাগবে। তো ইনিশিয়াল কন্ডিশন কি বলা হয়েছে, প্রথম কন্ডিশন হচ্ছে ধর যেটা বলা হয়েছে যে ইনিশিয়ালি যখন চেনটা রেস্টে ছিল তখন চেনটার এক্স নট পজিশন বাইরে ঝুলছিল, তার মানে আমি এক্স অ্যাট টি ইকুয়াল টু 0, সেটা কত, সেটা হচ্ছে আমার এক্স নট, তাই তো? হ্যাঁ। সিমিলারলি যেহেতু চেনটা রেস্টে আছে, তাহলে এক্স ডট অ্যাট টি ইকুয়াল টু 0 সেটা হচ্ছে 0। তাহলে এই দুটো হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন, যেহেতু আমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুখানা ইনিশিয়াল কন্ডিশন লাগবে সলভ করার জন্য। তো এই দুটো হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন, এবং এই দুটো আমরা যখন আমরা ইকুয়েশন অফ মোশনটা সলভ করবো, এই দুটো ইনিশিয়াল কন্ডিশন আমরা ইউজ করবো। তাহলে প্রথমে আমাকে যেটা দেখতে হবে, প্রথমে আমাকে জেনারেলাইজড কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছি সেখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে এক্স, তাই তো? হ্যাঁ। বেশ, তাহলে আমি এক্স পেয়ে গেলাম। তাহলে আমার যেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ এম এক্স ডট স্কোয়ার।
তো এরপর যেটা হবে, এটা যখন পোটেনশিয়াল এনার্জি আমি যখন বার করবো, তো পোটেনশিয়াল এনার্জি বার করার ক্ষেত্রে কিন্তু আমাকে কেয়ারফুল হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমি এই টোটাল মাসটা কিন্তু আমি পোটেনশিয়াল এনার্জিতে বসাতে পারবো না। রাদার আমাকে যেটা বসাতে হবে যে কতটা পজিশন, যে হ্যাঙ্গিং যে পজিশনটা রয়েছে, যে পজিশনটা ঝুলছে, সেই পজিশনের মাস করতো সেইটা আমাকে বার করতে হবে, এবং সেটা আমাকে পোটেনশিয়াল এনার্জিতে বসাতে হবে। কেননা ওই যে বাকি যে পজিশনটা রয়েছে, মানে এই যে পজিশন যেটা টেবিলের উপরে রয়েছে, এইটাকে আমি রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স লেভেল ধরছি, তাহলে এই যে পজিশনটার তো পোটেনশিয়াল এনার্জি জিরো। শুধুমাত্র যে পজিশনটা, যে পোর্শনটা ঝুলছে সেইটার একটা কিন্তু তোর পোটেনশিয়াল এনার্জি থাকবে, তাই তো? হ্যাঁ। তো সেটাই আমরা এখানে করছি, যে আমরা কি বলছি না, আমাদের যে হ্যাঙ্গিং যে পোর্শনটা রয়েছে সেটার তাহলে পোটেনশিয়াল এনার্জি, মানে সেটার তাহলে মাস কত হবে, সেটা মাস হবে হচ্ছে লিনিয়ার মাস ডেন্সিটি টাইমস লেংথ। তাহলে যে লেংথটা সাসপেন্ড অবস্থায় আসছে, মানে যেটা হ্যাঙ্গিং পজিশনে আছে, যেমন ধর যেটা হচ্ছে এক্স, তো এক্স ইন্টু ল্যামডা। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে আমার লিনিয়ার মাস ডেন্সিটি, সেটা হচ্ছে m/l, তাই তো? হ্যাঁ, আচ্ছা চেনের সাথে কি আরেকটা মাস কানেক্টেড আছে নিচে? না না, চেনের সাথে কোনো মাস কানেক্টেড নেই, চেনটারই টোটাল মাস হচ্ছে m। আচ্ছা। তো চেনটা প্রথমে তার রেস্টে ছিল, একটা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, যখন ওর যে মানে যে পজিশনটা সাসপেন্ড অবস্থা, মানে হ্যাঙ্গিং পজিশনে ছিল, তার লেন্থ ছিল হচ্ছে x নট। এবার চেনটাকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামান্য ডিসপ্লেস করা হয়েছে, তাহলে চেনটা নিচে পড়তে থাকবে। তো সেই যে পড়ছে, তখন ওর যে ইকুয়েশন অফ মোশন যেটা হবে সেইটা আমাকে বার করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ। বেশ, তাহলে আমি হ্যাঙ্গিং যে পোর্শনটা রয়েছে সেটার মাস হচ্ছে ল্যামডা এক্স। তো এবার আরেকটা জিনিস দেখতে হবে, যে আমি তো মাসটা পেলাম, জি আমি জানি, তাহলে ওর যে পোটেনশিয়াল এনার্জি যেটা হবে সেটা কত হবে না, সেটা হচ্ছে মাইনাস mgh। এবার এইচ কোনটা হবে? এইচটা কিন্তু আমাকে ডিটারমাইন করতে হবে এইভাবে, যে যেহেতু আমার এই যে টোটাল মানে যে লেন্থটা সেটা হচ্ছে এক্স, এই টোটাল যে মাসটা রয়েছে যেটা সাসপেন্ড অবস্থায় রয়েছে, এটা হচ্ছে হ্যাঙ্গিং, এম হ্যাং যেটা, সেটার লেন্থ হচ্ছে এক্স। তো এবার যেটা দেখতে হবে যে এই টোটাল মাসটার যে সেন্টার অফ মাস সেইটা কোথায় আছে, ওটা কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং সেই সেন্টার অফ মাসটার যে ডিস্টেন্স রেফারেন্স লেভেল থেকে, সেই ডিস্টেন্সটাই হচ্ছে কিন্তু আমার এইচ। এইটা কিন্তু এই এই প্রবলেমের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমার টোটাল আমি কিন্তু মাইনাস এম হ্যাং জি এক্স কিন্তু আমি লিখতে পারবো না, কেননা এটা হচ্ছে একটা তো মানে এক্সটেন্ডেড অবজেক্ট, এটা কোনো পয়েন্ট অবজেক্ট নয়, এক্সটেন্ডেড অবজেক্ট। তাহলে এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে আমাকে সেন্টার অফ মাস কোথায় আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো যেহেতু এটার পজিশন, মানে এটার লেন্থ হচ্ছে যেহেতু এক্স, ওয়ান ডাইমেনশন, তাহলে বুঝতেই পারছি যে এটার তাহলে সেন্টার অফ মাস কোথায় থাকবে? x/2 পয়েন্ট। x/2 পয়েন্টে থাকবে। তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি কত হবে? মাইনাস এম এম হ্যাং জি x/2, তাই তো? হ্যাঁ। সেটাই আমরা লিখেছি। লামডা এক্স টাইমস জি টাইমস মাইনাস x/2। তাহলে আমার যে পোটেনশিয়াল এনার্জি যেটা এলো সেটা হচ্ছে মাইনাস হাফ m/l জি এক্স স্কোয়ার। তাহলে আমি এবার তো আমার সব হয়ে গেল, আমি কাইনেটিক এনার্জিও জানি, পোটেনশিয়াল এনার্জিও জানি, বা লাগরাঞ্জিয়ান লিখবো। লাগরাঞ্জিয়ান কত হচ্ছে? এল ইকুয়াল টু টি মাইনাস। তাহলে লাগরাঞ্জিয়ান তো আমি পেয়ে গেলাম, এবং সেখান থেকে আমাকে লাগরাঞ্জের ইকুয়েশন অফ মোশন লিখতে হবে। তো লাগরাঞ্জের ইকুয়েশন অফ মোশন কি হবে না, ডিডিটি অফ ডেল এল ডেল এক্স মাইনাস ডেল এল ডেল এক্স ইকুয়াল টু 0। তাহলে এবার যদি আমি এগুলো বসিয়ে দিই, তাহলে আমি পেলাম এক্স ডবল ডট মাইনাস জি বাই এল এক্স ইকুয়াল টু 0। তো এবার আমাকে বল, এই যে এক্স ডবল ডট মাইনাস জি বাই এল এক্স ইকুয়াল টু 0, তো এটা তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? এটা সলিউশন কি হবে? এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোরা আগেও অনেক পড়েছিস, যখন তোরা ম্যাথমেটিক্যাল মেথডেও পড়েছিস, বা ফিজিক্স মানে যেটা ক্লাসিক্যাল মেকানিক্স যখন ফোর্থ সেমিস্টারে পড়ানো হয়েছিল সেখানেও অনেকবার এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগে তোরা করেছিস। আমি যদি জানতে চাইছি যে আমার সলিউশনটা কি হবে, এটা বা কি করে আমরা সলভ করবো? বোঝা গেল প্রশ্নটা? হ্যাঁ। তাহলে আমরা কি করে এটা সলভ করতে পারি? এটা তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করে ওইভাবে হবে না? কি করে সলভ করবো?
এটা বুঝতে এটা সিম্পল ইকুয়েশন, একটা সিম্পল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে x ডবল ডট মাইনাস g বাই l x ইকুয়াল টু 0। এক্ষেত্রে এটা ঠিক আছে, বাই এরটাকে যদি মানে ওমেগা ধরে নেওয়া হয় তাহলে এটা মানে সলভ করলে আসবে a e টু দি পাওয়ার ওমেগা টি প্লাস b e টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি এরকম। ঠিক ওরকম আসবে। তো এবার আমাকে বল যে এটার ক্ষেত্রে কি অসিলেশন হবে না অসিলেশন হবে না। এই যে সলিউশন যেটা রয়েছে এই সলিউশনটা কি কোনো অসিলেটরি নেচার আছে? না, হবে না। হবে না। তার কারণ হচ্ছে কি না, এটা তো একটা হাইপারবোলিক টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো তুই যেটা বললি a e টু দি পাওয়ার ওমেগা টি প্লাস b e টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি, তো এটাকে যদি তুই রিঅ্যারেঞ্জ করে লিখিস তাহলে তুই কি পাবি? তাহলে কিন্তু তুই কস হাইপারবোলিক বা সাইন হাইপারবোলিক এই আকারে লিখতে পারিস। তো সেটাই আমরা এখানে করেছি, যে আমরা কি বলছি, আমরা এটাকে জেনারেলি কস হাইপারবোলিক ওমেগা টি প্লাস বি সাইন হাইপারবোলিক ওমেগা টি এইভাবে লিখতে পারি। বা যে তুই যেটা বললি সেটাও হবে, মানে এক্সপোনেনশিয়াল ওমেগা টি প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস ওমেগা টি উইথ সাম আরবিট্রারি কনস্ট্যান্ট c1 c2। তো সেইভাবে লেখা যেতে পারে। তো এইটা হচ্ছে আমাদের যে সলিউশনটা। তো এবার সলিউশনটা আমি তো পেলাম, এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে আমাকে জেনারেল সলিউশন থেকে আমাকে তাহলে কি করতে হবে না, আমাকে ইনিশিয়াল কন্ডিশনগুলো এবার ইউজ করতে হবে। ইনিশিয়াল কন্ডিশন যদি আমি ইউজ করি তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু অ্যাট টি ইকুয়াল টু 0 তে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স নট। তো সেটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে এক্স নট কত আসবে? এক্স নট আসবে এ, তাই তো? হ্যাঁ। সিমিলারলি এক্স ডট আমাকে বার করতে হবে, এক্স ডট অ্যাট টি ইকুয়াল টু 0 তার ভ্যালু হচ্ছে 0। তাহলে সেটা যদি আমি পুট করি তাহলে আমি কি পাবো না, বি ওমেগা ইকুয়াল টু 0। এবার ওমেগাটা তো আমার 0 হবে না, ওমেগাটা নট ইকুয়াল টু 0, কারণ ওমেগা হচ্ছে স্কয়ার রুট অফ জি বাই এল, জিটা নট ইকুয়াল টু 0। তাহলে যদি ওমেগা নট ইকুয়াল টু 0 হয় তাহলে বিটাকে 0 হতে হবে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করার জন্য। তাহলে বিটা 0 হলো। তাহলে আমি কি পেলাম না, আমি তাহলে পেয়ে গেলাম আমার যে টোটাল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমি পেয়েছিলাম সেটা, তাহলে সলিউশনটা আমি পেয়ে গেলাম। সলিউশনটা কি এলো? সলিউশনটা এলো হচ্ছে এরকম, এক্স টি ইকুয়াল টু এক্স নট অফ হাইপারবোলিক স্কয়ার রুট অফ জি বাই এল টাইমস টি। তাহলে এটাই হচ্ছে আমার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা তার স্পেশাল সলিউশন, তাই তো? হ্যাঁ। তাহলে এই প্রবলেমটা বোঝা গেল। হ্যাঁ, বুঝেছি। তাহলে এটার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু সেটা হচ্ছে ওই যে তোর মানে সেন্টার অফ মাসেল পজিশনটা তোকে ফাইন্ড আউট করতে হবে। মানে এরকম এক্সটেন্ডেড অবজেক্ট যদি হয়, চেন, যে এখানে চেন বলেছে বা এখানে চেনের বদলে যদি অন্য কোনো এক্সটেন্ডেড অবজেক্ট বলে, সেক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জি বার করার সময় তোকে ওই ওখানে কিন্তু তুই টোটাল যে লেংথ যেটা সাসপেন্ড অবস্থায় আছে সেটা কিন্তু দিলে হবে না। ওখানে সেন্টার অফ মাসের পজিশন বার করতে হবে এবং সেটা যে রেফারেন্স লেভেল থেকে কতটা দূরে আছে সেইটা কিন্তু তোকে এইচ এর জায়গায় পুট করতে হবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এই প্রবলেমটার ক্ষেত্রে। তাহলে আজকের পার্টটা হলে আমি এতটাই মোটামুটি বললাম। তো এখান থেকে যদি কিছু অসুবিধা থাকে বল, না হলে আজকে এখানেই শেষ করবো। হ্যাঁ, ঠিক আছে। পরের দিন আমরা যেটা দেখবো, পরের দিন আমরা তোর যেটা আছে যে ল্যাগ্রাঞ্জের আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার দিয়ে, মানে পার্টিকেল অন স্ফিয়ার বা তোর ওই নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে তোর ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল যেগুলো আসবে, যেমন ধর হচ্ছে পার্টিকেল মুভিং ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং নয়েজার্স থিওরেম। এই তিনটে পার্ট আমরা বলবো আর কি, যেটা তোর আমি যদি সিলেবাসটায় যাই। তো এই যে এই তিনটে পার্ট, নাম্বার 4, নাম্বার 5 আর বাকি যে নয়েজার্স থিওরেম ইন পার্টিকেল মেকানিক্স, এই পার্টগুলো আমি পরের দিন বলবো। তো এবার তোরা মোটামুটি বইগুলো পড়, যেটা যে বইগুলো বললাম সেই বইগুলো একটু দেখ, পিডিএফ তো সব কটারই অ্যাভেলেবেল আশা করি, মানে যেগুলো হচ্ছে তোর ফরেন অথর যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটারই পিডিএফ অ্যাভেলেবেল। তো সেই বইগুলো তোরা একটু দেখ, বিভিন্ন প্রবলেম যেগুলো দেওয়া আছে সেগুলো সলভ করার চেষ্টা কর। আর বাকি যে প্রবলেম যেটা রয়েছে, আমি তো অ্যাসাইনমেন্ট দেবো কিছু, বা যে অ্যাসাইনমেন্টগুলো তোদের দেওয়া হয়েছিল আগে সেই অ্যাসাইনমেন্টগুলো তো সলিউশন দেওয়া আছে, সেগুলো একটু দেখে রাখ। কেননা ওই ধরনের প্রবলেমই কিন্তু তোদের এটাতেও আমার মনে হয় এটাতেও ওই ধরনের প্রবলেমই দেবে। মানে বুঝতেই পারছি একই জিনিস, আলাদা কিছু নেই, শুধু লাস্টের ওই 4 আর 5 এই দুটো একটু আলাদা আছে, আর নয়দার্স থিওরেমটা একটু আলাদা। বাকি যে 1, 2, 3 সেগুলো সবকটাই কিন্তু তোদের আগে পড়ানো হয়েছে, 4th সেমিস্টারেই ছিল। তো ওখানে যে প্রবলেমগুলো আমি দিয়েছিলাম সেই প্রবলেমগুলো একটু মানে দেখে রাখিস। আর বই যেগুলো রয়েছে সেগুলো দেখ, যদি জেসি উপাধ্যায়ের বই থাকে জেসি উপাধ্যায়ের বই থেকে প্রবলেম যেগুলো দেওয়া আছে বা যেগুলো পড়ে দেওয়া আছে সেগুলো দেখা, সলভ করার চেষ্টা কর। এই মোটামুটি তোদের বলবো আর কি। আর তোদের এমনি পরীক্ষা কবে হবে সেটা কি কিছু জানিস? বা তোদের কলেজে কি ক্লাস শুরু হয়ে গেছে সেমিস্টারে?
না এখনো শুরু হয়নি, 20 তারিখ থেকে হবে। আচ্ছা, আর তোদের এমনি সেমিস্টার পরীক্ষা কবে হবে? কোনো ডিসেম্বর আইডিয়া? জানুয়ারি। ডিসেম্বর জানুয়ারি, আচ্ছা আচ্ছা। বেশ, তাহলে তো তাড়াতাড়ি পড়াতে হবে। তো আমার যে পার্টগুলো আছে এখানে তো বুঝতে পারছি এইগুলো তো বেশি বেশি দিন লাগবে না, এইটা হয়তো আর একদিনেই শেষ হয়ে যাবে, পরের দিনই শেষ করে দেবো। আর এই রিজিড বডি যেটা রয়েছে, রিজিড বডিতেও দেখ তোদের কিন্তু এই অয়েলার্স ইকুয়েশন, যেটা অয়েলার্স ইকুয়েশন কিন্তু আমি পড়িয়েছিলাম আগে। অয়েলার্স ইকুয়েশনও আমি তোর ফোর্থ সেমিস্টারে যখন পড়েছিলাম সেখানে কিন্তু পড়িয়েছিলাম, তাই তো? হ্যাঁ। শুধু এই হেভি সিমেট্রিক্যাল টপ উইথ প্রিসিশন অ্যান্ড নিউট্রেশন এই জিনিসটা তোদের আলাদা করে বলতে হবে। তো এটাও আমার মনে হয় এটাও একদিনেই হয়তো শেষ হয়ে যাবে। আর পরে যে আরেকটা যে পার্ট রয়েছে যেটা হচ্ছে এই নন লিনিয়ার ডাইনামিক্স, এইটা একটু টাইম লাগবে, কারণ এটা যেহেতু একটু নতুন জিনিস, তো এই জিনিসটা তাদের বুঝতে একটু সময় লাগবে, বা আমারও বলতে একটু সময় লাগবে এটা। তো এটা মোটামুটি আমি ধরে নিচ্ছি, ধর এটাতে যদি 3খানা ক্লাস লাগে, তাহলে 3 আর একে 4 আর একে 5, মানে 5টা ক্লাস আর লাগবে তোদের মোটামুটি আমার পার্টটা শেষ করার জন্য। তো আমি যেটা ভাবছিলাম যে এই পার্টটা আমি অক্টোবরের দিকে পড়াবো আর কি, মানে পুজোর পরে এই পার্টটা আমি বলার চেষ্টা করে দিই, বা তার আগেও বলতে পারি, সেটা এবার আমি দেখছি কি হয়। তো এই তোর এই মাসের মধ্যে আমি ভাবছি এই পার্টটা শেষ করে দেবো। তোর প্রথম যে পার্টটা রয়েছে লাগরাঞ্জিয়ান ফর্মুলেশন, এটা হয়তো আমি জুলাইতে শেষ করে দেবো। আগস্টে হয়তো এই পার্টটা বলে দেবো। আর সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বরে আমি জানি না, সেপ্টেম্বরে যদি টাইম হয় তাহলে আমি এটা শুরু করবো, আর যদি না হয় তখন এটা তাহলে আমাকে অক্টোবরে করতে হবে। তো মোটামুটি এই হচ্ছে তোদের প্ল্যান, যেটা আমি ভেবে রেখেছি পড়ানোর। আর বাকি যে পার্টগুলো সেগুলো তো বাকি যারা আছেন তারা বলবেন, তাও ফেব্রুয়ারি ক্লাস থেকে শুরু করবেন হয়তো। বেশ, তাহলে মোটামুটি যেটা বললাম আজকে যে পার্টটাতে কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে যদি অসুবিধা না থাকে তাহলে এখানেই শেষ, তোরা লিভ করতে পারিস। যদি কিছু বলার থাকে, কোনো জায়গায় অসুবিধা থাকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ।